সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, বোধ করি আপনারা সবাই জানেন যে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ব্যাংকিং খাতে ভয়াবহ লুটপাট হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সবগুলো ইসলামী ব্যাংকের দিকেই নজর ছিল এবং হাতে ধরে এগুলো ধ্বংস করা হয়েছে এমন অভিযোগ আছে। আমরা একই সাথে বলবো যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের একটা বড় অংশ চুরি করা হয়েছে এবং এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আজকের টেবিল টকে এসব বিষয় নিয়ে কথা বলবো। আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। তারা হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি। ধন্যবাদ। দর্শক, চলুন আমরা আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই আমরা আলোচনা শুনবো ডক্টর আব্দুল মান্নানের কাছ থেকে। ডক্টর আব্দুল মান্নান, আমরা আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাইবো, একেবারে সহজ কথা এবং যে প্রশ্ন জনমনে মারাত্মকভাবে ঘুরপাক খায় এখনও, সেটি হচ্ছে কিভাবে হাসিনা সরকার ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিল। ইসলামী ব্যাংকিং সেক্টরের কথা বলছেন না পার্টিকুলার ইসলামী ব্যাংক? বাংলাদেশের পার্টিকুলার ইসলামী ব্যাংক পিএলসি বলতে যেটা বোঝায় আপাতত সেটা। জি, ইসলামী ব্যাংক টার্গেট হয়েছে অলমোস্ট 2006 সাল থেকে। আমি যেটা করি যে ইসলামী ব্যাংক মোটামুটিভাবে এটা বেড়ে উঠছে, ইসলামী ব্যাংক সফল হচ্ছে এবং ইসলামিক ব্র্যান্ডিং বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে হয়েছে। এই যে ইসলামিক ব্র্যান্ডিংটা হচ্ছে, এটা আমাদের কাছে মনে হয়েছে তখনই কোথাও কোথাও অস্বস্তি আছে, একটা ইসলামোফোবিক, আপনি ইসলাম ভীতি, বা আমি বলবো যে ইসলাম ভীতি ঠিক শব্দটা বলতে চাই না, ইসলামের ব্যাপারে এক ধরনের অনুসুয়া, ইসলামকে সহ্য না করতে পারার একটা জ্বালা, এই ধরনের একটা ব্যাপার, বা ইসলামের নামে আপনার গিয়ে একটা ব্যাপক বিস্তার ঘটছে, একটা ব্যাংকিং সিস্টেম যথেষ্ট পরিমাণে পপুলার হচ্ছে এবং তারা কন্ট্রিবিউট করতেছে সমাজের সকল জায়গায়, যেখানে অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি আপনার গিয়ে কয়েক বছরে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শুরুর দিকে কিন্তু ইসলামী ব্যাংক যখন 1983 সালে জন্ম নিয়েছে, শুরুর দিকে কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তা ছিল না। যখন এটা বেড়ে উঠেছে, জেগে উঠেছে, বড় হয়েছে, পাবলিক দলে দলে ইসলামী ব্যাংকের সাথে অন্তর্ভুক্ত হচ্ছেন, তখন থেকে ইসলামী ব্যাংকের প্রতি কিছু লোকের মনে হলো এটা ডেলিভারেট মনোযোগ আকৃষ্ট হয়েছে। আমি 2006 সালের কথা কেন বললাম, আমি স্মরণ করাচ্ছি আপনাকে। ওই সময় বাংলা ভাইয়ের ঘটনা ঘটে। জি, তো জঙ্গি ধরার একটা ধর্মার কাটকাট এই ধরনের একটা বিষয় ছিল তখন। এই বাংলা ভাইয়ের আস্তানায় 31টা বা 32টা ব্যাংকের চেক বই পাওয়া যায়। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে এবং বাংলা ভাইয়ের প্রায় সব ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এখন 31, 32 বা 33টা ব্যাংকের মধ্যে ব্যাংকের চেক বই বাংলা ভাইয়ের আছে। পার্টিকুলারলি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটা চেকের উপরে তাদের নজর পড়লো এবং পত্রিকা হেডলাইন হলো ইসলামী ব্যাংকের চেক বই পাওয়া গেছে বাংলা ভাইয়ের আস্তানায় বা আশ্রমে। এই যে একটা মেসেজ, ডেলিভারেট মেসেজ দেওয়া হচ্ছে, অন্য ব্যাংকগুলোর কথা উল্লেখ না করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে টার্গেট করা হয়েছে। এই টার্গেট করার ফলে হলো কি, আমি তখন মনে আছে, আমি তখন ইসলামী ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংয়ের হেড। জি, কিন্তু যেহেতু এটা একটা বড় ধরনের আপনার রেপুটেশনের উপর একটা রিস্ক সৃষ্টি করার একটা প্রয়াস, ডেলিভারেট প্রয়াস, এবং আমি আনফর্চুনেটলি আমি বলবো যে বিচার বিবেচনা না করে তখন এটা মিডিয়া ট্রায়ালের মতো একটা অবস্থা তখন সৃষ্টি হচ্ছিল। সেই সময় আমার যেহেতু সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাংকে 1983 সালে যোগদানের আগে আমি সাংবাদিকতা করেছি প্রায় 15-16 বছর। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলাম, সর্বোচ্চ ভোটে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলাম। তো আবার একটা মোটামুটিভাবে সাংবাদিকদের মধ্যে এবং পিআরও ছিলাম ইসলামী ব্যাংকের বেশ কয়েক বছর। তো সেই হিসাবে আমাকে তখন একটা স্পেশাল সিচুয়েশন ডেভেলপ করলো এবং বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে ব্যাংকের স্পোক্সম্যান করা হলো
ব্যাংকের পক্ষ থেকে যা কিছু কথা বলতে হয় মিডিয়ার সামনে আপনিই বলবেন, সেটা ব্যাংকের এমডি না বলে, তখনকার যিনি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তিনি না বলে বা অন্য কেউ না বলে সেটা আমি বলবো, এই ধরনের একটা সিদ্ধান্ত বোর্ড থেকে দেওয়া হয়। এবং এই কাজটি থেকে যেহেতু আমি 2006 সাল থেকে করেছি, পরবর্তীকালে কিন্তু মানে একটার পর একটা ওই বাংলা ভাই ইস্যু শেষ হয়ে গেল, সেখানে একটা চেক বই আমরা বুঝাইতে সক্ষম হইলাম যে 31-32টা ব্যাংকের চেক বই পাওয়া গেছে। একজন লোক যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে, সেখানে তো আমার বাজ বিচার করার সুযোগ নাই ব্যাংকার হিসেবে। এবং আমি শুধু খুলি না, 31টা ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে। অন্য ব্যাংকগুলোর নাম উচ্চারণ না করে শুধু একটি ব্যাংকে টার্গেট করা হলো কেন? অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম ছিল যে এতগুলো ব্যাংকের চেক বই পাওয়া গেছে, বাট শুধুমাত্র ইসলামী ব্যাংককে টার্গেট করে পত্রিকায় শিরোনাম করা হলো, এবং এটা এক ধরনের আপনি এটাই মিডিয়া করতে চাচ্ছেন কিংবা ডেলিভারেটলি ইসলামী ব্যাংকিং এর প্রতি, ইসলামী ব্যাংকিং এর যে অগ্রযাত্রা, সেটাকে যারা ভালো চোখে দেখছিলেন না, তারা এটাকে একটা ইস্যু বানানোর চেষ্টা করলেন। তো এটাকে আমরা মোটামুটিভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। জনগণ বুঝেছেন এবং আমাদের কিন্তু কিছুটা আপনার মানে আমরা কিছু সময় দিতে হয়েছে এটার জন্য, কিন্তু আলটিমেটলি এতে করে ব্যাংকের তেমন ক্ষতি হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করি তখন থেকে শুরু হয়েছে, এটা থামেনি এবং এটা কালমিনেশনে গেছে। আমি এটা স্মরণ করাইলাম এজন্য, এই বিষয়টা কিন্তু একেবারে এসে 2015, 16, 17 সালে যেভাবে ব্যাংক ডাকাতির একটা জমানা শুরু হয়ে গেল, এই বিষয়টা কিন্তু তার আগে থেকে শুরু হয়েছে। কাজেই এখানে আপনি যে প্রশ্ন করেছেন যে শেখ হাসিনার সরকারের বিষয়ে, সরকারের লোকজন, সরকারি দলের লোকজন তারা মিছিল করা পর্যন্ত করেছে, তারা ব্যাংকের দরজার সামনে ব্যানার লটকিয়ে দিয়েছে। বিশেষ করে এই ব্যাপারগুলো 2011 সাল থেকে ব্যাপকভাবে হয়। আমি তখন ব্যাংকের এমডি ছিলাম। 2013 সালে যখন নাকি শাহবাগে আপনার হলো একটা ইস্যুকে, তখন যুদ্ধাপরাধ ইস্যুকে কেন্দ্র করে যখন নাকি একদিককার বিষয়, সেটার মধ্যে আবার ব্যাংকিংটাকে নিয়ে আসলো কেন? ইসলামী ব্যাংক। এই জন্যই এখানে ইসলামী ব্যাংক, ইসলামী নামটা এখানে টার্গেটেড হয়েছে। ইসলামী ব্যাংক না হয়ে যদি অন্য নামে ব্যাংক হইতো, আরো কয়েকটা ব্যাংক ছিল, তাদের নামে টার্গেট না হয়ে ইসলামী ব্যাংকটাকে আপনার 2011 সাল 13 সালে টার্গেট করা হয়েছে। সেই সময়কার এমডি হিসাবে আমি সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে ওই পরিস্থিতিটার মধ্য দিয়ে অতিবাহিত করেছি আমার প্রতিটি দিন, এবং এটা কঠিন দিন ছিল। আমি এভাবে বলতাম, কখনো কখনো দুনিয়ার কোনো ব্যাংক এমডি, নির্বাহী প্রধান, তাকে এই ধরনের ইস্যু ব্যাংকের চেয়ারে বসে মোকাবেলা করতে হয়। এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমি 2011, 12, 13 অতিক্রম করেছি, 2014, 15 এরপরে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে করতে তারা, এবং মিটিং মিছিল চলতেছে, এবং ব্যাংক বন্ধ করে দেওয়ার কথা বলছে, ব্যাংকের এটিএম বুথ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ব্যাংকের একটা ব্রাঞ্চ, আমাদের সবচেয়ে বড় ব্রাঞ্চ, আমাদের ওয়ান অফ দি লার্জেস্ট ব্রাঞ্চ সিলেট ব্রাঞ্চে আপনার আগুন দিয়ে 40টা কম্পিউটার সহ আমাদের অনেক জিনিসপত্র, ডকুমেন্ট পুড়িয়ে দেওয়া হলো। আমরা সেটাকে, আমাদের ব্যাকআপ ছিল, আমরা দেখছিলাম যে অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা যথেষ্ট সাফল্যের সাথে এটাকে মেন্ডিং করে আমরা কিন্তু, ঘটনা ঘটেছে শুক্রবারে, আমরা শনিবারের পরের দিন রবিবারে কিন্তু আবার অফিস খুলতে পেরেছি। লোকেরা যে আমাদের ব্যাংক দেখতে এসেছেন, এসে দেখে লেনদেন স্বাভাবিক হয়ে গেছে। আমরা রাতারাতি সেখানে কম্পিউটার সেট করেছি। তো আমি বলছি যে এটা একটা এমন একটা অভিজ্ঞতা, যেটা কোনো ব্যাংকিং সেক্টর, এটা খুব নাজুক জায়গা, জনগণের ট্রাস্টের ব্যাপার, আস্থার ব্যাপার। সেই আস্থার জায়গাটাতে কিন্তু আমাদের বারবার ধাক্কা দেওয়ার, আঘাত করার চেষ্টা করা হয়েছে। যেহেতু জনগণ এই ব্যাংকিং ব্যবস্থাটাকে একবার আন্তরিকভাবে গ্রহণ করেছেন, ধারণ করেছেন, সেই কারণে এই ধারাবাহিক আক্রমণ সত্ত্বেও ইসলামী ব্যাংকিং কিন্তু টিকে থাকতে পেরেছে, দাঁড়িয়ে থাকতে পেরেছে। এটার জন্য যারা চেষ্টা করেছেন তারা ব্যর্থ হয়েছেন। আর অন্য পক্ষে যারা জনগণ ছিলেন, জনগণ কিন্তু এটাকে পছন্দ করেননি, এটাকে ইসলামকে আক্রমণ করা হিসেবে দেখেছেন। তারা আমাদের সাথে বিভিন্ন ব্যাংক থেকে তারা টাকা তুলে, যখন 2013 সালে সমস্যা দেখা দিয়েছে, তখন তারা বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে এনে, তাদের ছোট ছোট ডিপোজিট, একজন অধ্যাপক মনে করে বা স্কুলের হেডমাস্টার, তিনি তার অন্য ব্যাংকের টাকা এনে ইসলামী ব্যাংকে জমা দিচ্ছেন কেন? যখন বলা হচ্ছে ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা মনে করছেন যে ইসলামী ব্যাংক বাঁচাতে হবে। এটা শুধুমাত্র ব্যাংকিং করার, লেনদেন করার বিষয় না, একটা প্রতিষ্ঠান বা একটা পদ্ধতি। এই পদ্ধতি ভালোবাসা, ওটাকে ওন করা, ওই যাদের ফোবিয়া ছিল ইসলামী ব্যাংকের, সেই ফোবিয়ার মোকাবেলায় কিন্তু জনগণ ইসলামী ব্যাংকের পক্ষে দাঁড়িয়েছে।
স্যার, এই যে অভিজ্ঞতার কথা বলেন আপনি, এবং ওই সময় ইসলামী ব্যাংককে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, বা এই যে মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে ইসলাম ফোবিয়া বা ইসলামী ব্যাংকিং ফোবিয়া বা আদার যা কিছু বললেন, এর 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 মোকাবেলায় আপনি খুব শক্ত ভূমিকা রেখেছেন, এবং আপনি নিজে বললেন যে এমডি হিসেবে যে কাজ আমি চেয়ারে বসে করেছি সেটা বাংলাদেশের পৃথিবীর কোনো ব্যাংকের এমডি হয়তো করা লাগে না, করতে হয়েছে, অথচ আপনাকে করতে হয়েছে। তো এরই ধারাবাহিকতায় কি আরও তিক্ত অভিজ্ঞতা জমা হলো আপনার সামনে, যা আমি ঠিক ওই ল্যাঙ্গুয়েজে বলতে পারছি না, কিন্তু আপনি আপনার মতো করে কি বলবেন? আমি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে কি, আমি একটু বলি, খুলেই বলি, কারণ আমার দর্শকরা জানতে চাইবে যে আসলে কি বলতে চাইছি। সেটা হচ্ছে যে আপনি একটা সময় আপনাকে ইসলামী ব্যাংক থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, এবং সেটা খুব তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে। এই বিষয়টা আমি মূলত ইঙ্গিত দিয়েছিলাম, আপনি যদি বলেন। দেখুন, আমি যেই ব্যাংকের এমডি ছিলাম, সেই ব্যাংকটা বাংলাদেশের যে মর্যাদা, জি, এটা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। ডেফিনেটলি। আমরা 2012 সালে, আমি এমডি হলাম 2010 সালে, 2 বছরের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশ্বের 1000 ব্যাংকের তালিকাভুক্ত হইল। বিগেস্ট টপ ব্যাংক অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের টপ 1000 ব্যাংকের তালিকাভুক্ত হলো, এবং আস্তে আস্তে এই সংখ্যাটা, নাম্বারটা আরো কমে এসছে। আমরা আরো কম সংখ্যক, 800-700 চলে এসছে। জি 700 চলে আসছে। এই যে অবস্থানটা আমরা তৈরি করেছি, আমরা স্লোগান দিয়েছি কোটি গ্রাহকের ব্যাংক। হ্যাঁ, কোটি গ্রাহক বলেছি, 1.25 কোটি গ্রাহক আমি কিন্তু 2016 সাল নাগাদ ইসলামী ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এটা কিন্তু অন্তর্ভুক্তি, জনগণকে ব্যাংকিংয়ের সাথে যুক্ত করার যে প্রসেস, সেই প্রসেসে ইসলামী ব্যাংকের যে সফলতা, এটাও আমি বলবো নজিরবিহীন। এটা একেবারেই গণমুখী ছিল বলতে হবে, একেবারে গণমুখী ছিল। আমাদের কার্যক্রম, মনে করেন যে আমরা যেভাবে গ্রামে গ্রামে আমরা স্যানিটারি ল্যাট্রিন দিয়েছি, গ্রামে গ্রামে আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো আমরা বিনামূল্যে আপনার গিয়ে কি বলে নলকূপ, টিউবওয়েল দিয়েছি। প্রি প্রাইমারি স্কুল চালু করেছি আমরা। তারপরে গ্রামের অতি দরিদ্র মানুষদের অবস্থার উন্নয়নের জন্য আমরা আরডিএস প্রোগ্রাম চালু করেছি, ছোট ক্ষুদ্র বিনিয়োগ এবং তাদেরকে গ্র্যাজুয়েশন করা। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের আর্থিক অবস্থা মজবুত করার জন্য বিশাল ভূমিকা পালন করেছে। তারপর বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বাংলাদেশের আপনার গিয়ে বস্ত্র খাত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলামী ব্যাংকের কন্ট্রিবিউশন ছিল অলমোস্ট 1/4, শুধুমাত্র রেডিমেড না, রেমিটেন্স না, রেডিমেড আপনার গিয়ে আরডিএসে আমাদের প্রোগ্রাম আছে পল্লী উন্নয়নে। আমরা রেমিটেন্স প্রবাহ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করার ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। আমি মধ্যপ্রাচ্যের 6টা দেশে দায়িত্বে ছিলাম ইসলামী ব্যাংকে যখন ছিলাম মার্কেটিং অফিসার হিসেবে, এবং আমাকে রেমিটেন্স অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফর দ্যাট। এবং আই এম রিকগনাইজড যে রেমিটেন্সের ব্যাপারে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আমি দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স আনার ব্যাপারে কাজ করেছি। তো এই সমস্ত বিষয় নিয়ে এরপর বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রেডিমেড গার্মেন্টস, এটা আমাদের হাতের উপর তৈরি হয়েছে। রেডিমেড গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ আমরা তৈরি করেছি। তারপরে এখান থেকে গিয়ে আমরা ভারী শিল্পের উত্তরণ, স্টিল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট, এসএমইতে আমাদের বিশাল আয়োজন, বিনিয়োগ ছিল। দেশের প্রায় 1/4 or 1/5 আপনার গিয়ে এসএমই বিনিয়োগ ইসলামী ব্যাংকের মাধ্যমে হয়েছে। এত বিশাল বড় কাজ করার পরে আমাকে এই দেশে পুরস্কৃত করার কোনো রেওয়াজ নাই। হ্যাঁ, রিকগনিশন দেওয়ার, মারা যাওয়ার পরে হয়তো লোকেরা একদিন তাও বলবে না বেশি দিন, হ্যাঁ সেটা পরের কথা, কিন্তু আপনি ওই পজিটিভ রিকগনিশন না দেন। ব্যাংকারদের জন্য কিন্তু কোনো 21শে পদক নাই। আপনি 2টা কবিতা লিখলে বা একটা ভালো, আই স্যালিউট দেম। আমি নিজেও কবিতা চর্চার প্রতি আমার মনোযোগ আছে, সাহিত্য চর্চার ব্যাপারে, কিন্তু আমি বলছি যে অন্যান্য সেক্টরের লোকদেরকে যেভাবে রিকগনাইজ করা হয়, এই দেশের অর্থ সামাজিক উন্নয়নে ব্যাংকাররা যে যুগে যুগে যে কন্ট্রিবিউশন রেখেছে, তাদের পত্রিকার পাতায় সমালোচনা করা ছাড়া তাদের প্রশংসা করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তারা যে কিভাবে বাংলাদেশকে আপনার রিমেকিং করেছে তারা, হ্যাঁ, অনেক হতাশাজনক অবস্থার মধ্যেও বাংলাদেশকে ঘুরে তুলে আনতে এই দেশের প্রাইভেট ব্যাংকিং সেক্টর 1980 সাল থেকে
ভূমিকা পালন করেছে। স্যার আমরা আপনার কাছ থেকে অনেক আপনার এই সম্পর্কে নানা রকমের অভিজ্ঞতা শুনছিলাম, শুনবো আরও। আমরা ডক্টর কায়সার কাছে একটু যেতে চাই। ডক্টর কায়সার, আপনি জানেন যে ব্যাংকিং সেকশনে যে আমরা আলোচনা করছি যে লুটপাটের কথা, আপনি এক সময় 2016 সাল পর্যন্ত মনে হয় আপনি 2009 বাংলাদেশ ব্যাংকের যে যুগ্ম পরিচালক ছিলেন, কতদিন পর্যন্ত? 2009 সাল পর্যন্ত। তো আপনি বাংলাদেশ ব্যাংকে একটা গুরুত্বপূর্ণ পর্যায় পর্যন্ত আপনি ছিলেন, এবং আপনি রাজনীতির চর্চার পাশাপাশি অর্থনীতির খাতে, অর্থনীতির সেকশনেও আপনার গুরুত্বপূর্ণ অবদান আছে, পদচারণ আছে, এবং আপনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আপনি বিশ্লেষণ করেন, কথা বলেন, প্রায়ই সময় থাকে। সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই যে ডক্টর আব্দুল মান্নান যেটা বলছিলেন যে ইসলামী ব্যাংককে ধ্বংস করার ব্যাপারে এরকম মানে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে একেবারে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, এবং আমরা জানি যে এই প্রত্যক্ষ ভূমিকা রাখার ক্ষেত্রে এস আলম গ্রুপের নাম একেবারে সর্বপ্রথম এবং সর্বাগ্রে আসে। এবং তো আসলে তাদের মূল বিজনেসটা কী ছিল এবং কিভাবে ইসলামী ব্যাংককে এইভাবে ঝাঁঝরা করে দিল, এবং আরও অনেকগুলো ব্যাংকে ইয়ে করলো, এবং আমরা জানছি যে 90,000 কোটি টাকা, 1,30,000 কোটি টাকা শুধু একা এস আলম নিয়ে গেছে, এইরকম। তো এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল মান্নান সাহেব আসলে অনেক লম্বা, অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন। আমি তার সূত্র ধরেই বলতে চাই, যেহেতু আমি সেন্ট্রাল ব্যাংকার ছিলাম, সেক্ষেত্রে আমি কেন্দ্রীয় ব্যাংকের পার্সপেক্টিভে কিছু কথা আমি বলতে চাই। প্রথমত, ইসলামী ব্যাংককে কিভাবে ধ্বংস করা হলো, বা ইসলামী ব্যাংকে কেন ধ্বংস করা হলো, কেন তাকে টার্গেট করা হলো। মূল টার্গেটটা হলো রাজনৈতিক। অর্থনৈতিক বিষয়টা হলো গৌণ, রাজনৈতিকটা হলো মুখ্য। তাদের একটা ভাবনা ছিল যে স্যার যে কথাটা বললেন যে ইসলামিক ফোবিয়া, এই ইসলামিক ফোবিয়ার কারণে ইসলামী ব্যাংক যেভাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এগিয়ে যাচ্ছিল, এটা সবার জন্য একটা ঈর্ষার কারণ ছিল। স্যার যে কথা বললেন যে ইসলামী ব্যাংক সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে কিন্তু একটা ব্যাংক ছিল। শুধু তাই নয়, আরেকটা বড় তাদের অর্জন ছিল, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। এটা একবার নয়, কয়েকবার তারা এই অ্যাওয়ার্ড পেয়েছে। তো তাদেরকে বলা হতো যে তারা বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলকে, ইসলামপন্থী কোনো একটা দলকে হয়তো তারা সমর্থন করে, এবং তাদের অর্থনৈতিক উইংটাকে ভেঙে যদি দেয়া যায় তাহলে তাদেরকে দুর্বল করা যাবে। সেটা আমি সরাসরি বলি, জামাত ইসলাম বাংলাদেশ, তারা ধরেই তো আর কি যে এটা বাংলাদেশ জামাত ইসলামীর একটা বড় এখানে প্রভাব আছে, কিন্তু আসলে সেটা তা নয়। এখানে যে রিক্রুটমেন্টটা হতো, আমি একজন সেন্ট্রাল ব্যাংকার হিসেবে এটুকু বলতে পারি, ফ্রি ফেয়ার রিক্রুটমেন্টটা এখানে হতো। পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা দিয়ে মেধাবী এবং প্রতিভাবান তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হতো, এবং তারা তাদের প্রতিভা, প্রজ্ঞা, জ্ঞানের স্বাক্ষর তারা রাখতে পারতেন। তো এই ব্যাংকটি যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাদের আপনি দেখবেন যে তাদের যে ক্লাসিফাইড লোন ছিল কম, তাদের কোন একটা লোন দেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করে তারা দেওয়া হতো, তারা দিতে না। আমাদের মূল প্রশ্ন কিন্তু এস আলম গ্রুপ নিয়ে। হ্যাঁ, এস আলম গ্রুপের যে বিষয়টা ছিল, এস আলম গ্রুপকে দিয়ে আসলে এস আলম গ্রুপ তো আসলে মূল বিষয় নয়। এস আলম গ্রুপের পিছনে কারা ছিল সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এস আলম গ্রুপ তো একটা উসিলা, আপনি বলুন পরিষ্কার করে, সেটা আসবে, আমরা আলোচনায় চলে আসবে। এস আলম গ্রুপকে সামনে রেখে যে অপকর্মগুলো বিগত সরকারের দোসররা করেছে সেটা সবার কাছে একটু স্পষ্ট হয়ে গেছে। আপনি বলেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এস আলম গ্রুপের আসলে কি বিজনেস ছিল, তাদের প্রোডাক্ট কি ছিল, তাদের পজিশনসটা কি? আমি একটা বিজনেস করি, আমার তৈরি প্রোডাক্ট, আমি তৈরি পোশাক নিয়ে ব্যবসা করি। বসুন্ধরা গ্রুপ তারা কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করে, কেউ পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করে। এস আলমের একটা প্রোডাক্টের নাম বলতে পারবেন যে বাংলাদেশে তাদের এই প্রোডাক্টটা বাজারে পাওয়া যায়? বলতে পারবেন না। পরিবহন, শুধুমাত্র আমরা জানতাম 90 দশকে এস আলম পরিবহন ছিল, চিটাগাং, ঢাকায় তাদের একটা ব্যাপক পরিচিতি ছিল, এই পরিবহন দিয়েই তাদের পরিচিতি। পরবর্তীতে তারা অর্থনৈতিকভাবে জায়ান্ট হয়ে গেছে কিভাবে, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি তাদের পিছনে মারাত্মকভাবে তাদেরকে জেগে বসে। তাহলে কি এখানে বলা যাবে যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি তাদের পেছনে থেকে তাদেরকে দিয়ে ব্যবহার করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট। আপনি জানেন যে এখানে কার নাম এসেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নাম এসেছে, ওনার পুত্র তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় নাম এসেছে।
পুরো পরিবারের নাম এসেছে অ্যাসালম গ্রুপের ব্যাপারে। অ্যাসালম গ্রুপ তো শুধুমাত্র আপনার ব্যাংকগুলোকে তারা মানে ইয়ে করে নাই, অধিগ্রহণ করে নাই, তারা আপনাদের চ্যানেলকে অধিগ্রহণ করেছে, তারা তো আপনার 21 টেলিভিশনকে নিয়েছে। তারা আস্তে আস্তে এমনভাবে ব্যাপক ডাইনোসর হয়ে যাচ্ছিল সর্বগ্রাসী, বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবগুলো ক্ষেত্রে তারা এমনভাবে ঝেঁকে বসেছিল যে তাদের ছাড়া কোনো গতি ছিল না। আপনি যদি, আমি সেন্ট্রাল ব্যাংকার হিসাবে যদি বলতে চাই, হয়তো আপনি এই প্রসঙ্গটা সঙ্গত কারণে আনতেও পারেন, যে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ কেলেঙ্কারি হয়েছিল 2016 সালে। আমরা ওই প্রসঙ্গে আলোচনা করব। আমি বলতে চাই যে এগুলো সবগুলোর পিছনে কিন্তু এই অ্যাসালমের কিন্তু একটা প্রত্যক্ষ পরোক্ষ একটা মদদ এবং তাদের এখানে একটা ইঙ্গিত ছিল। জি ডক্টর, এবং এমনও আমি একটু বলি, আমি শেষ করে দিই, তারা এত বেশি ব্যাপরোয়া হয়ে গিয়েছিল অ্যাসালম গ্রুপ, যে বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর কে হবে, গভর্নর কে হবে, বিভিন্ন ইসলামিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তা কে হবে, সিএফও সিও কে হবে, এগুলো তারা নির্ধারণ করে দিত। বলছিলেন ডক্টর কামরুজ্জামান কায়সার। ডক্টর আব্দুল মান্নান, আমরা আপনার কাছে আরেকটু ফিরে আসি। আমি যে মূল প্রশ্ন করেছিলাম আপনার শেষে, যে আপনাকে যে একটা বাজে তিক্ত অভিজ্ঞতা নিয়ে চলে যেতে হলো, এটার কারণ কী ছিল এবং কারা করলো, কী ঘটেছিল, একটু সংক্ষেপে যদি বলেন, বলে আমরা অন্য আলোচনায় যাবো। জি, আমি আসছি যে জাতি জানতে চাই। আমি ওই কথাটাই বললাম যে আমরা কিছু কাজ করেছিলাম জাতির জন্য, আমরা পরিশ্রম করেছি, রাত দিন খেটেছি এই ব্যাংক সামনে রেখে জনগণের জন্য, কিন্তু সেটাকে রিকগনাইজ না করে, সেটাকে রিওয়ার্ডিং না করে কি করা হলো, একদিন সকালবেলা ব্যাংকের বোর্ড মিটিংয়ে যাচ্ছি আমি, আমার সাথে ফাইলপত্র, আমি গত 2 দিন যাবৎ পড়াশোনা করছি, বোর্ডের আমার হিউজ মেমো, এগুলো নিয়ে আমি রওনা হয়েছি, এবং আমার গাড়িটি বোর্ড মিটিংয়ের জায়গায় না গিয়ে এটা অন্যদিকে নিয়ে দেওয়া হলো। এবং প্রথমে আমার খুব প্রশংসা করা হলো যে আপনাকে আমরা সম্মান করি, আপনি অনেক কন্ট্রিবিউট করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত সব কথা বলার পরে আসল কথাটা হলো, আপনাকে স্যার, এটা উপরের হুকুম, উপর মানে তখন আপনি বুঝতে পারছেন যে তাকে যিনি হুকুম দিতে পারেন, আপনার গিয়ে তখন ডিজিএফআইয়ের প্রধানকে হুকুম দিতে পারেন, কীরকম উপরওয়ালা, নিশ্চয়ই প্রধানমন্ত্রী। তো এরকম উপরওয়ালার হুকুম যে আপনাকে স্যার ছেড়ে দিতে হবে। তো এটা নিয়ে আমি এই ধরনের বিব্রতকর প্রশ্নের, তো এটা তো আমি কি বলবো, আমাকে ছেড়ে দিতে হয়, আমি এই দেশের নাগরিক এবং এই দেশকে আমি ভালোবাসি, এই দেশের জন্য আমি কন্ট্রিবিউট করেছি, এই দেশের ব্যাংকিংয়ে একটা গতি ধারা আমরা তৈরি করেছি ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে, এটা সফলভাবে জনগণের কল্যাণ করা যায় এই ধরনের একটা মডেল আমরা এমন সৃষ্টি করেছি, যেটাকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তাদের ব্যাংকিংয়ের জন্য মডেল হিসেবে গ্রহণ করেছে, এবং দুনিয়ার বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং মডেলটাকে তারা রেপ্লিকেট করার চেষ্টা করছে। লোকরা যখন যাচ্ছে যে আমরা আমাদের দেশে ব্যাংক করব, বলছে গো টু ঢাকা, ঢাকার দিকে তাকাও, ঢাকার কাছ থেকে ট্রেনিং নাও, ঢাকা থেকে লোক নাও। এই ধরনের একটা অবস্থান আমরা বাংলাদেশের জন্য করেছি, আর আপনি হুকুম দিয়ে দিলেন না যে আপনাকে ছেড়ে দিতে হবে। আমরা যে সমস্ত সারা দুনিয়াতে আমাদের যে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আমি 7ই ডিসেম্বর আপনার ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডন, তাদের দি ব্যাংকার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস ম্যাগাজিন, আপনার তো তাদের 90 বছর পূর্তি উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডিকে দাওয়াত করেছে সম্মানিত করার জন্য। আমাকে সেখানে বিশেষ চেয়ার দেওয়া হয়েছে, এবং যে পুরস্কারটা দেওয়া হয়েছে আমার হাতে, সেটা অস্কার তুল্য, অস্কারের মতো একটা অ্যাওয়ার্ড। এটা অস্কারের সাথে ব্যাংকারদের জন্য এটা, কিন্তু এটা অস্কার, ইন্টারন্যাশনাল একটা অস্কার অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা আমি রিসিভ করলাম, আর তার 1 মাস যাওয়ার আগেই আমাকে ধরে নিয়ে আমার কাছ থেকে কাগজপত্র সই করিয়ে নেওয়ার জন্য আপনি শুরু করলেন, চাপাচাপি শুরু করলেন। আমি শুধু বলেছিলাম যে দেখেন, হযরত ওসমানকে যখন নাকি লোকেরা মারতে আসলো, তার কাছে আসলো যে আপনি খলিফার দায়িত্ব থেকে অব্যাহতি নেন, তখন তিনি বললেন যে আমি খিলাফতের চাদর আমি খুলতে পারবো না, আমার উপর যে খিলাফতের দায়িত্ব ন্যস্ত হয়েছে, আমি মরে যেতে পারি, মারা যেতে পারি, কিন্তু আমি সেই চাদর খুলব না। এইভাবেই কিন্তু আমি প্রথমত কথা বললাম। তারপরে এটা কন্টিনিউ করলো বিভিন্ন ধরনের, সেখানে যা ঘটে আর কি। তারপরে এক পর্যায়ে আমি বললাম যে হ্যাঁ, আমি জনগণের দ্বারা নির্বাচিত নই, আমাকে কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ আমাকে নিযুক্তি দিয়েছেন। কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। আমার বোর্ড আমাকে সিলেক্ট করেছে, বাংলাদেশ ব্যাংক সেটাকে অ্যাপ্রুভ করেছে। এখন এটা হওয়া দরকার ছিল বাংলাদেশ ব্যাংকের টেবিলে যদি আমাকে বলা হইতো যে আমরা আপনাকে অনুমোদন দিয়েছি, আমরা অনুমোদনটা প্রত্যাহার করলাম যে আপনি ছেড়ে দেন, তাহলে তারা নিজেরাই চিঠি দিয়ে আমাকে বাদ দিতে পারতো। সেখানে আমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে আমার কাছ থেকে কাগজ সই করিয়ে নেওয়া হবে কেন, এই বিষয়গুলো এসেছে। তো যাই হোক, আমি বললাম যে তো হ্যাঁ কর্তৃপক্ষ, আমি তো বুঝি যে কর্তৃপক্ষ এখন একজনই, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বলুন, তারপরে আমাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেই কর্তৃপক্ষ বলুন, তারা কেউ ইন্ডিপেন্ডেন্ট না, সবাই ডিপেন্ডেন্ট অন এ সিঙ্গেল পার্সন। আপনি যে শব্দটা ব্যবহার করেছেন শুরুতেই, মানে সরকার প্রধানের ব্যাপারে, সরকার প্রধানের নাম ধরে আপনি তার আগে একটা বিশেষণ ব্যবহার করেছেন যেটা হিটলারের জন্য করা হতো। হ্যাঁ, সেই আমি এই ঘৃণিত শব্দটা আর উচ্চারণ করলাম না কারোর ব্যাপারে। তো আমি বলছি যে আপনি যে শব্দটা উচ্চারণ করেছেন যেটা হিটলারের জন্য ব্যবহার করা হইতো, সেটা আপনি উচ্চারণ করেছেন আরেকজনের জন্য, এবং তিনি বাংলাদেশী এবং তিনি একজন নারী। তো এখন তার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে তিনি চাচ্ছেন আপনি ছেড়ে দেন। আমি শেষ পর্যন্ত দেখলাম যে এই তিনি, তার নির্দেশে বাংলাদেশ ব্যাংক চলে, তার নির্দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজ করে। এবং ঠিকই দেখলাম যে আবার কাগজ যখন সই করে নেওয়া হলো, নেওয়ার পরে রাত 11টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তৎকালীন গভর্নর ফজলে কবির সাহেব, উনি অফিস করেছেন। তার দোকান, তার হারিকেন দিয়ে তার মানে সব কিছু খোলা রেখেছেন। কি জন্য? আমার এটাকে বৈধতা দেওয়ার জন্য। যেখানে আমার পাওয়ার কথা প্রোটেকশন, তিনি ইভ্যালুয়েট করবেন আমার পারফরমেন্স, তার উপরে ভিত্তি করে বলবে যে আব্দুল মান্নান ইসলামী ব্যাংকের এমডি হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই চলে যাইতো। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি দেশের কোনো ক্ষতি করে থাকি, আমি যে বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়মাচার লঙ্ঘন করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে যে কোনো শাস্তি আপনি দিতে পারেন। তা না করে আপনি আমার প্রশংসা করছেন, আপনি বলছেন যে আপনি জাতিকে সম্মানিত করেছেন, আবার তারপর বছর রিজাইন করেন আপনি, তার উপরের নির্দেশ। তো আপনাদের এই ধরনের নির্দেশ আমাকে মানতে হচ্ছে। এবং এটা আমার ক্ষেত্রে ঘটেছে, যেটা আপনার ওই ইকোনমিস্ট পত্রিকায় কিন্তু হেডিং হয়েছে যে মিলিটারি কুয়ের মানে ব্যাংকের উপরে আপনার গিয়ে এই ধরনের বন্দুকের মুখে মোহাম্মদ আব্দুল মান্নানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এবং সব পত্রিকায় হেডিং হয়েছিল, কিন্তু হেডিংটা আসে নাই। তারা যে সমস্ত হেডিং করেছিল ওই দিন রাতের বেলা ওই বিশেষ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আপনার প্রেসগুলোতে গিয়ে তাদের সে সমস্ত হেডিং পরিবর্তন করে দেওয়া হয়েছে, কন্টেন্টস পরিবর্তন করা হয়েছে। একটি পত্রিকার কথা বলি, প্রথম আলো, তাদের হেডিং হলো ইসলামী ব্যাংকে শান্তিপূর্ণ রদবদল। আপনি বুঝেন এইরকম একটা হেডিং হইতে পারে? বন্দুকের মুখে শান্তিপূর্ণ রদবদল, এবং বন্দুকের মুখে কেটে দিয়ে বন্দুককে রিপ্লেস করলো যে এটা হলো শান্তিপূর্ণ রদবদল। এটা আপনি এটা কি মনে করেছেন? আপনি এই দেশের 18 কোটি মানুষকে আপনি কি মনে করেছেন এবং আমাকে কি মনে করেছেন? আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের, শুধু ব্যাংকার নয়, আমি নাগরিক। 50টি বছর আমি সার্ভ করেছি এই জাতিকে, হ্যাঁ, সাংবাদিকতা করেছি 15-16 বছর। আমার তো আমার গায়ে কোনো ইয়ে নাই, কোনো কালো দাগ নাই। কেন আপনি আমার সাথে এই ধরনের আচরণ করবেন? আমি আপনার মাধ্যমে জিজ্ঞেস করছি। জি, ডক্টর আব্দুল মান্নান, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে আপনার যে জীবনের যে অর্জন, সেই অর্জনটাকে অনেকটা ম্লান করার ব্যবস্থা করা হয়েছিল বা করা হয়েছে, কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি যে সেই অর্জন হয়তো সাময়িকভাবে ম্লান করে দেওয়ার চেষ্টা করেছে, বাট আপনি ঠিকই সম্মানিত এবং বাংলাদেশের জনগণ, ব্যাংকিং খাত ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে স্মরণ করা হবে, স্মরণ করছে। আমি মনে করি যে আপনি এখনও যথেষ্ট সম্মানের জায়গায় আছেন, বাট যারা করেছিল তারা মনে হয় আর সেই রকম জায়গায় নেই, বরং প্রতিশোধের মুখে পড়েছে। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছ থেকে শুনছিলাম, আমরা আরও শুনবো। আমরা একটি বিরতিতে যাব। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্যই বিরতি নিচ্ছি, এখনই ফিরব। দর্শক, ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আলোচনা চলছে বাংলাদেশ ব্যাংকিং খাতে ফ্যাসিস্ট সরকারের লুটপাট সম্পর্কে। আলোচনা করছেন ডক্টর আব্দুল মান্নান এবং ডক্টর কামরুজ্জামান কায়সার। ডক্টর কায়সার, আমরা আপনার কাছে এবার আসতে চাই যে এই যে বাংলাদেশের ব্যাংকিং খাতে নৈরাজ্য, লুটপাট যা কিছু ঘটেছে, এর একটা বড় অংশ ছিল রিজার্ভ লুটপাটের ঘটনা, রিজার্ভ চুরির ঘটনা। যেভাবেই বলি,
কোনো কোনো ক্ষেত্রে একটু ভদ্র ভাষায় বলা হয় যে রিজার্ভ কেলেঙ্কারি। তো এই ব্যাপারে যদি আপনি বলেন, এখানে প্রশ্ন করতে চাই এই ব্যাপারে আসলে কাকে বেশি সন্দেহ করা যায়, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কেন এবং কি জন্য বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তির দায়িত্বভার ভারতীয় এক্সপার্ট বা বিশেষজ্ঞদের হাতে ন্যস্ত করা হয়, কি কারণে 3 দেশের কম্পিউটার এক্সপার্ট ভাড়া করে আনা হয়, এই যে অত্যন্ত সেন্সিটিভ একটা কাজ, এই কাজে তাদেরকে বাইরের লোকজনকে কেন আনা হলো, আপনি কি বলবেন? প্রশ্ন কিন্তু কয়েকটা। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরেছেন। এটা কিন্তু আমাদের জাতির কাছে এখনো কিন্তু পরিষ্কার নয়। এই বিষয়টা, অনেকগুলো বিষয় কিন্তু পরিষ্কার হতে হবে। এই 16 বছরের স্বৈরাচারী সরকার অবসানের পর জাতির কাছে কিন্তু এখনো অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয়নি। শ্বেতপত্র আগে এগুলো কিন্তু প্রকাশ করতে হবে, যেমন বিডিআর হত্যা মামলার যে বিষয়টা, তারপরে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারি, এগুলো জাতীয় ইস্যু। এই বিষয়গুলো কিন্তু খোলাসা করতে হবে। জাতি কিন্তু এখনো অন্ধকারে আছে। আমি একজন সেন্ট্রাল ব্যাংকার হিসাবে আমি এটুকু বলতে পারি যে এই যে রিজার্ভ কেলেঙ্কারি যেটা হয়েছে, এটাও কিন্তু সাজানো একটা নাটক। আপনি জানেন 810 কোটি টাকা তখনকার আমলে সেটা আমাদের রিজার্ভ থেকে চলে যায়, যেটা আপনার ফেডারেল ব্যাংক অফ নিউ ইয়র্ক, সেখানে আমাদের রিজার্ভটা কিন্তু রক্ষিত থাকে। সেখান থেকে এই টাকাটা চলে যায়, মানে সেটা পাস হয়ে যায় ফিলিপিন্সে এবং আপনার শ্রীলঙ্কায়। এবং আমরা এটা জানতে পারি 1 মাস পর, 2016 সালের 5ই ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু অলরেডি গভর্নর তখন ছিলেন আতিউর রহমান সাহেব। আতিউর রহমান সাহেবের কাছে মেসেজ আসছে যে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল রিজার্ভ, যেটা আমাদের যুক্তরাষ্ট্রে রক্ষিত থাকে, সেখান থেকে 810 কোটি টাকা চলে গিয়েছে। তখনকার সময়ের বিনিময়ে মূল্য হারের এই অ্যামাউন্টটা তাই ছিল। বর্তমানে যদি ধরা হয় সেটা 1000 কোটি টাকার উপরে হবে। তো তখন কিন্তু প্রাইম মিনিস্টারকে সেটা জানানো হয়েছিল। প্রাইম মিনিস্টার বলছে যে আপনি এটা চেপে রাখেন। 1 মাস চেপে ছিল। কি কারণে প্রাইম মিনিস্টার, তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এটাকে কেন উনি চেপে রাখলেন? কি এটা কারণটা কি? এখানে তথ্য প্রযুক্তির দায়িত্ব দেওয়া হয় রাকেশ আস্তানা নামে ভারতীয় বংশোদ্ভূত একজন ইন্ডিয়ান আমেরিকানকে, যিনি ওয়ার্ল্ড ব্যাংকে আগে চাকরি করতেন, এবং তাকে তথ্য প্রযুক্তির, বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তির সমস্ত দায়িত্ব দেওয়া হয়। তার কাছে সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যারটা সে বাংলাদেশ ব্যাংকে ইমপ্লিমেন্ট করে। আমাদের তথ্য প্রযুক্তিবিদের তো কোনো অভাব ছিল না। এবং এটা তাকে দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকজন কিন্তু এখানে ওকালতি করে। তার মধ্যে একজন মিস্টার এস.কে. সুর চৌধুরী, যে বর্তমানে জেলে আছে। সে হলো আটক হয়েছে। মূল কারিগরদের অন্যতম কুশীলব হলো এস.কে. সুর চৌধুরী। সে এবং আরো অন্যান্যরা মিলে এই রাকেশ আস্তানাকে বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যারের দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তির দায়িত্ব, সব কিছু কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছিল। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি বললেই কি একটা রিজার্ভ মানে সরিয়ে ফেলতে পারবেন? এটা কি এত সোজা একটা বিষয়? 4টা ফাউন্ডেশন পাসওয়ার্ড ছিল। এই রিজার্ভ যদি আপনাকে সরাতে হয় তাহলে আপনার প্রোটেকশন যে স্টেজ 4 ধরনের ছিল, আপনার বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে। সেগুলো কি ডিঙ্গে কিভাবে গেল? যখন ফাইনাল পাসওয়ার্ডটা দেয়া হয়, 4th পাসওয়ার্ড, যেটা দিয়ে টোটালি আপনার রিজার্ভটা এবং টাকাটা সরিয়ে নেওয়া হবে, ডেবিট করা হবে, তখনও কিন্তু আপনার ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে মেসেজ আসে যে আপনাদের একটা টাকা চলে যাচ্ছে, ওকে করব কি, 810 কোটি টাকা, যেটা ইউএস ডলারে ছিল 10.1 মিলিয়ন, 10 কোটি 10 লক্ষ ডলার, বাংলাদেশি টাকা 810 কোটি টাকা। ওখান থেকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়। যেমন কি হয়, আমরা যদি একটা চেক দেই, সেই চেকটা যখন আপনার অনার করা হয়, ব্যাংক থেকে কিন্তু একটা ফোন দেয়। ফোন দিয়ে বলা হয় যে আপনি একটা চেক দিয়েছেন, আপনার 7 লাখ টাকা, আমি কি ওই গ্রাহককে দিব কিনা, আপনার কনসেন্টের পরে কিন্তু সেটা দেওয়া হয়। সেই নিউ ইয়র্ক ব্যাংক থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে জানানো হলো। তখন বাংলাদেশ ব্যাংক বলল যে একটু সময় নিয়েছে, যে ঠিক আছে আপনাকে জানাচ্ছি, আপনার আর একটু পরে আপনি ফোন করেন। এখানে কি ঘটেছে, কি ষড়যন্ত্র হয়েছে, কথায় কথায় তো হাইকমান্ড, যেটা আমাদের ডক্টর মান্নান স্যার বললেন যে হাইকমান্ডের গ্রিন সিগন্যাল আছে, দিয়ে দাও। ঠিক ঘটনা তাই ঘটেছে। তো এই বিষয়টা কিন্তু ধামাচাপা দিয়ে রাখা হলো 1 মাস, কিন্তু পারেনি। ফিলিপাইনের একটা পত্রিকা এটা প্রথম প্রকাশ করলো যে বাংলাদেশ ব্যাংকের
টাকা লোপাট হয়ে গিয়েছে এবং সেই টাকা দুটো জায়গায় গিয়েছে, শ্রীলঙ্কার ক্যাসিনোতে আর ফিলিপিনের সেখানে একটা ক্যাসিনো বা আরেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তখন যখন এই বিষয়টা বিভিন্ন পত্রপত্রিকা আন্তর্জাতিকভাবে এটা ফলো হয়ে গেল, প্রচার হয়ে গেল, তখন আর চাপা দেওয়ার কোনো সুযোগ ছিল না। তার মানে এটার বলি হলো কি, আপনি দেখেন বিষয়টা একটু গভীরভাবে একটু আপনারা লক্ষ্য করবেন। এটার বলি হলো ডক্টর আতিউর রহমান, অথচ উনি বলে আমি কিছুই জানতাম না। আচ্ছা, তারপর এখানে ডেপুটি গভর্নর ছিলেন মিসেস নাজদিন সুলতানা, উনি কম্পিউটার ডিপার্টমেন্টের উনি স্বেচ্ছায়, উনি একজন ভদ্র মহিলা, খুবই ভালো, একজন ভালো কম্পিউটার প্রোগ্রামার। উনি ওনার নীতি থেকে উনি সরে গেছেন, কারণ এটা তো আন্তর্জাতিকভাবে চক্রান্ত হয়েছে, ওনাদের কি করার আছে এখানে। যুক্তরাষ্ট্র থেকে খেলাটা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে, আর এখানে রাকেশ আস্তানা ইন্ডিয়ান আমেরিকান বংশোদ্ভূত ভদ্রলোক এটা করেছে আজকে সুরদের সহায়তায়। তো আমার একটা কথা সেটা হলো যে স্বাধীনতা উত্তর আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, সোনালী ব্যাংক চুরি হয়েছে, এই ধরনের কিছু শোনা যাচ্ছিল। আবার সেই আওয়ামী লীগের আমলে এই বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের প্রতি টার্গেট করা হয়। এটা কেন? যখনই আওয়ামী লীগ সরকার আসবে তখনই ব্যাংকগুলো কিভাবে ডাকাতি করা যাবে, কিভাবে লোপাট করা যাবে, কিভাবে মানে বাংলাদেশের টাকা বহির্বিশ্বে পাঠিয়ে দেওয়া যাবে, এই যে একটা হরিলুট বা এই যে একটা মানে দেশ বিরোধী কার্যক্রম, এটা কারণটা কি? এটার কারণ যদি খুঁজতে হয় তাহলে অনেক গভীরে যেতে হবে। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য প্রযুক্তি উপদেষ্টা নিয়োগ করেছেন, 2 কোটি টাকা তাকে মাসে দেয়া হতো। পদত্যাগ করলে তো সজীব ওয়াজেদ জয়ের আগে পদত্যাগ করা উচিত ছিল। বলা তো হতো যে তিনি কোনো স্যালারি নেন না, কোনো সম্মানই নেন না। তাকে 2 কোটি টাকা স্যালারি দেওয়া হতো প্রতি মাসে, এটা আমরা সবাই জানি, $2 লক্ষ ইকুইভ্যালেন্ট। তো যদি পদত্যাগ করতে হতো তাহলে তো তার আগে পদত্যাগ করা উচিত ছিল স্বেচ্ছায়, যে আমি জানি না, আমি তথ্য প্রযুক্তিবিদ, এত বড় একজন আমি বিশারদ কম্পিউটারের উপরে, অথচ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চলে গেল, আমি কিছুই জানলাম না। গভর্নরের পদত্যাগ করার আগে তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু সে করবে না, কারণ তাদেরই ইঙ্গিত ছিল। এটা পরিষ্কার। এটাও শ্বেতপত্র আকারে প্রকাশ করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে, এই বিষয়গুলো পরিষ্কার হতে হবে। বারে বারে এই ধরনের ঘটনা ঘটবে আর আমরা অন্ধকারে থাকবো, এটা তো হতে পারে না। যাই হোক, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হলো যে বাংলাদেশ ব্যাংকের উপরে আওয়ামী গভর্নমেন্টের একটা প্রত্যক্ষ প্রচ্ছন্ন একটা প্রভাব তারা সবসময় খাটিয়ে আসতো। আপনি দেখেন পিকে হালদারের কথা আপনারা জানেন, পিপলস লিজিং এর পিকে হালদারের এই যে 4000 কোটি টাকা মানে নিয়ে যাওয়া বা তার এই আত্মসাৎ করার যে বিষয়টা, এইটাও কিন্তু একটা চক্রের দ্বারা হয়েছে। এই চক্রটাকে এসকে সুর চৌধুরী, রাকেশ আস্তানা এবং গংরা এটা করেছে, এবং তার পিছনে ব্যাকডোরে কি আছে? শেখ রেহানা। পরিষ্কার, একদম পরিষ্কার, দিবালকের মতো, এটার মধ্যে কোনো ভুল নাই। আপনারা আসেন, এটা পিছনে আপনারা তদন্ত করেন, বিষয়টা বের হয়ে যাবে। তাদের তো আসলে আমি যে কথাটা আগে বলেছি, এস আলমের কি ছিল? কোনো প্রোডাক্ট তো ছিল না যে আমি এই ব্যবসাটা করি, এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, তা তো না। বিভিন্ন ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করা এবং এগুলো বিদেশে পাচার করা, বিদেশে প্রভাব প্রতিপত্তি, সহায় সম্পত্তি গড়ে তোলা, এগুলোই ছিল তাদের কাজ। তো অর্থনৈতিকভাবে আমরা এত পঙ্গু হয়ে গিয়েছি, আজকে বাংলাদেশে একটা নবজাত শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে তার 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে এসে জন্মগ্রহণ করবে। বুঝতে পেরেছেন? 94 বিলিয়ন US ডলার বাংলাদেশ থেকে তারা লোপাট করেছে। বাংলাদেশের অর্থনৈতিক শৃঙ্খলা একদম ভেঙে দিয়েছে তারা। এই অবস্থায় যে দেশের শৃঙ্খলা, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরানোর জন্য অনেকেই অনেক কথা বলছেন। এখানে সবচেয়ে বড় বিষয় হলো বাইরে থেকে এই টাকাগুলো আনার এখনো সুযোগ আছে। যদি এই সরকার তৎপর হয়, আন্তর্জাতিকভাবে একটা কোর কমিটি করে, আমার মনে হয় বাইরে থেকে এই অবৈধ টাকাগুলো যদি বাংলাদেশে আসে, চমৎকার বলছেন, অর্থনৈতিক একটা স্থিতিশীলতা। চমৎকার বলছেন জনাব আব্দুল মান্নান। আপনার কাছে আমি এই বিষয়, এখানে দুটো বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো। একটা হচ্ছে যে ডক্টর কায়সার তার আলোচনায় বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকে যখন এই যে রিজার্ভ চুরির ঘটনাটা ঘটে, চুরি বলি, লুটপাট বলি বা যাই বলি, এই বিষয়টা একটা সময় পর্যন্ত চেপে রাখা হয়েছে। তারপরে আর যখন চেপে রাখার কোনো স্কোপ হয়নি, বাইরের পত্রিকায় চলে এসছে, তখন এখানে ইয়ে হয়েছে। আবার আমরা একটা বিষয় দেখলাম যে এস আলমের ব্যাপারে যখন বাংলাদেশের পত্রপত্রিকায় প্রথম দিকে এই রিপোর্ট হলো যে প্রথমে মনে হয় 30,000 কোটি টাকার একটা প্রশ্ন এসেছিল, পরবর্তীতে আস্তে আস্তে আরও পরিষ্কার হয়েছে, আরও বেড়েছে অ্যামাউন্ট। তো তখন এস আলমের বিরুদ্ধে
কিন্তু মামলা হয়েছিল এবং আদালত থেকে এই মামলা একেবারে স্থগিত আদেশ দেওয়া হয়েছিল। জানুয়ারি পর্যন্ত নির্বাচন ছিল, 7 জানুয়ারি, তার আগ পর্যন্ত এই মামলার কোনো শুনানিই করা যাবে না। এটা এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন? এটা একটা ব্যাপার। আর আরেকটা প্রশ্ন থাকবে ডক্টর কায়সারের আলোচনার সূত্র ধরে দুটো বিষয়। এই শেষ বিষয়টি হচ্ছে যে শ্বেতপত্র প্রকাশ করার কোনো কাজ হচ্ছে কিনা। এই যে এত বড় লুটপাট হয়ে গেল বাংলাদেশে, বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংক সবাইকে নিরাপত্তা দেবে সেই ব্যাংক নিজেই ভিকটিম, পাশাপাশি ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সব ব্যাংক, পুরো ব্যাংকিং সেক্টরই তো শেষ করে দিয়েছে। তো এই যে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে যে লুটপাট, অরাজকতা এবং দুর্বৃত্তায়ন চলেছে, এই ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের কোনো কাজ হচ্ছে কিনা, আমার প্রশ্ন ছিল দুইটা। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি অনুষ্ঠানে যখন ভয়ঙ্কর নভেম্বর একটা হলো, হেডিং হলো যখন একটি পত্রিকায়, জি, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে এবং এই পত্রিকাটিকে দায়ী করা হয়েছে এরা বোধহয় ইসলামী ব্যাংকিংটাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। তা আমি একটি অনুষ্ঠানে বলছিলাম যে এই পত্রিকার এই ভয়ঙ্কর নভেম্বর স্লোগানটা ব্যাংকিং সেক্টরকে অনেকখানি বাঁচিয়ে দিয়েছে। এটা একটা হুইসেল ব্লোয়িং এর একটা কাজ হয়েছে। এটা যদি ওই সময় না হতো তাহলে আরো অনেক বেশি। ইতিমধ্যে কিন্তু শুধু ওইটুকু হয় নাই, এই 30,000 কোটি টাকা নিয়েই কিন্তু এই ভয়ঙ্কর নভেম্বরের হেডিং হয়েছিল এবং সেখানে আরো 9,000 কোটি টাকার একটা ব্যাপার ছিল। আমি সব এক্স্যাক্টলি ডেট ওয়াইজ সাজাতে পারবো না। এই নিউজটা আসার পরে চারদিকে হইচই হয়। নভেম্বরের পরে আবার আসলো জানুয়ারি, ভয়ঙ্কর জানুয়ারি কিংবা ভয়ঙ্কর ডিসেম্বর। এই ধরনের ভয়ঙ্কর সব খবর ছাপার পরে একটু টনক নড়া উচিত ছিল। টনক নড়া নয়, তাদের তো নড়ছে না, তারা নিজেরা এর সাথে যুক্ত হয়ে গেছে। এটা একটা বড় সংকট। এখন শ্বেতপত্রের যে ব্যাপারটা, শ্বেতপত্র একটা হয়েছে, আমরা দেখেছি দেবপ্রিয় ভট্টাচার্য ব্যাংকিং সেক্টরের বা আর্থিক খাতে যে লুটপাট হয়েছে সেটা করেছেন। আর ব্যাংকিং খাতে লুটপাটের বিষয়টাকে তুলে আনার জন্য আমাদের কিন্তু যতই দিন যাচ্ছে আমাদের ধারণা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ লুটপাটের পরিমাণ ক্রমে বাড়ছে। আমরা 30,000 ধরে শুরু করেছিলাম, এরপর 90,000 হলো, এখন কিন্তু আরো অনেক বেশি, 1,30,000। হ্যাঁ, 1,30,000 কোটি টাকা। এটা আরো বেশি আসতেছে। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন আমাদের দেশের ব্যাংকগুলোতে দুটি প্রতিষ্ঠান, কেপিএমজি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কেপিএমজি এবং আর্নেস্ট ইয়াং, তারা 6টি ব্যাংকের দেখছেন যে কি ঘটেছে সেখানে। ওই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব অডিট টিম অলরেডি তারা কিছু ফাইন্ডিংস তাদের আছে, সেটাকে তারা দেখবেন যে সঠিক আছে কিনা এবং এর বাইরে কিছু বাকি রয়ে গেছে কিনা। আমাদের লোকাল অডিট টিমগুলো যেখানে পৌঁছতে পারেননি সেখানেও তারা পৌঁছাবেন। এই ধরনের একটা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে মোটামুটিভাবে 3 মাসের জন্য। 3 মাসের মধ্যে সেখানে একটা ফাইন্ডিংস পাওয়ার। কাজেই আপনি যেটা বলছেন, আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে এই জায়গাটাতে অতীতে যাই ঘটুক না কেন, বর্তমান সরকার এবং বর্তমানে যে সেন্ট্রাল ব্যাংকের যে লিডারশিপ তারা কিন্তু মনোযোগ দিয়েছেন। তারা বলেছেন যে এসালমরা পালিয়েছে, এসালমরা নাগরিকত্ব নিজেরা ছেড়ে দিয়েছে বাংলাদেশে। তারা বলছে, দাবি করেছে যে আমরা বাংলাদেশের নাগরিক নই, দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে আমরা শান্তিতে ঘুমাতে দেব না। এটা কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যারা দেখছেন তাদের তরফ থেকে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগন্যাল দেওয়া হয়েছে। এবং বাইরের থেকে টাকা পয়সা আনার ব্যাপারে অতীতে অবস্থা নিয়ে আমি আলোচনা করছি না, বর্তমান সময়টাতে একটা ভালো সক্রিয়তা আছে এবং সেই সক্রিয়তার অংশ হিসাবেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ আয়োজনের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এই 6টা ব্যাংকের পরে তারা আরও কয়েকটি ব্যাংকে এগুলো করবেন। করে মোটামুটিভাবে আমরা আশা করি যে অতীতে যাই ঘটুক না কেন, চাপাচাপি যাই করুক না কেন, মাটি চাপা দেওয়া, হ্যাঁ, জাজিমের নিচে লুকিয়ে ফেলা, সেই ধরনের লুকিয়ে ফেলার দিন বোধ হয় 5ই আগস্টের যে আমাদের রক্তদান, আমাদের তরুণদের যে রক্তদান, সেই রক্তদানের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা পরিবর্তিত, একটা নতুন এমন একটা বাংলাদেশ পেয়েছি
যেখানে অতীতে পুরোটাই ছিল হতাশায় ঘেরা। ঘেরা, এখন হয়তো আলোর মুখ দেখা যাচ্ছে। হতাশার মধ্যে জি, এই যে আমি আপনার সাথে আজকে এখানে এশিয়ান টিভিতে কথা বলতে পারছি, এটা হচ্ছে একটা পরিবর্তন। এটাও পরিবর্তনের একটা এটা সুফল। পরিবর্তনের একটা বড় অংশ। আমি যে আজকে খোলামেলা ভাবে জি, জনাব আব্দুল মান্নান, আমরা আরো শুনবো। এখন সময় হলো আরেকটা বিজ্ঞাপন বিরতির। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আশা করি দর্শক আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টেবিল টকের আলোচনা। আজকের আলোচনা বিষয়বস্তু ছিল যে ব্যাংকিং খাতে ফ্যাসিস্ট সরকারের লুটপাট। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। ডক্টর কায়সার, আপনি বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটপাটের ব্যাপারে অনেক কথা বলেছেন। আপনার কাছে আমরা শেষ পর্যায়ে যে বিষয়টি জানতে চাই, আমরা সময় কিন্তু এখন কম পাবো। অর্থ পাচার যে হলো, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন খাত থেকে যে অর্থ পাচার হয়েছে বিদেশে, সেটা লক্ষ কোটি টাকার বেশি। এই অর্থগুলো ফেরত আনার উপায় কি? ধন্যবাদ আপনাকে আবারও। অর্থ তো পাচার হয়েছেই, এখন অর্থ পাচার হয়ে কি ফর্মে আছে সেটা দেখতে হবে। সবই যে বিদেশে চলে গেছে তা তো না, দেশেও তো তাদের অনেক স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। সেগুলো যদি সরকার সেই বিষয়গুলোকে লক্ষ্য করে, তাহলে কিন্তু এখান থেকে কিছুটা রিয়েলাইজেশন করা যেতে পারে। কিভাবে লক্ষ্য করতে পারে? যেমন আপনার অ্যাসালম গ্রুপের কিন্তু অনেক তাদের জমি আছে বিভিন্ন জায়গায়। অনেক জমির সাইনবোর্ড কিন্তু তারা এখন ভয়ে ফেলে দিয়েছে। তো এই এগুলোকে যদি সরকার এগুলোকে ক্রোক করে বা নিলাম করা হয় এবং এটাকে যদি রিসেল করা হয়, এখান থেকে কিছু একটা টাকা আসবে। আর আপনার তাদের যে বিদেশে তাদের যে অর্থ আছে, যেসব জায়গায় আছে, সেগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের একটা বাইলেটারাল একটা এগ্রিমেন্ট করা লাগবে। এগ্রিমেন্টের আওতায় তাদের ওই পাচারকৃত অর্থগুলো ফেরত আনার ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে বাংলাদেশ ব্যাংকে। তো এগুলো করে আপনার রিয়েলাইজেশনটা আসতে পারে। আর হলো যে শুধু অ্যাসালম কেন, আমরা অ্যাসালমের কথা বলছি কেন, আপনি দেখেন কিছুদিন আগে খবর বেরিয়েছে যে আগের যে ভূমি মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান জাবেদ, তার 620টা সম্পত্তি আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরে, তাই না? তো তাদের ব্যাপারে এই টাকাগুলো কার? একজনের কি 620টা আপনার ইয়ে থাকতে পারে, ফ্ল্যাট অথবা বাড়ি থাকতে পারে? এই যে বাড়ি, ফ্ল্যাট বা স্থাবর অস্থাবর যে সমস্ত সম্পত্তি বিদেশে রয়েছে, সেগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো ভূমিকা পালন করতে পারে? বাংলাদেশ সরকার অবশ্যই একটা উদ্যোগ নিতে পারে এবং তাদের সোর্স অফ ফান্ডকে যদি জিজ্ঞেস করা হয়, তারা কোন সোর্স অফ ফান্ডের বদৌলতে এতগুলো বাড়ি তারা করলেন এবং এই টাকা ট্রান্সফারটা কিভাবে হলো, কোত্থেকে হলো, নিশ্চয়ই এটার একটা তো রেকর্ড আছে। এই যে তাদের রিমিটেন্সটা যেখান থেকে গিয়েছে, বাংলাদেশ থেকে গেলে সে বাংলাদেশের কোন সোর্স থেকে গিয়েছে? সাইফুজ্জামান জাভেদ সাহেব ইউসিবিএল নিয়ন্ত্রণ করতেন, ইউসিবিএল থেকে গিয়েছে নিশ্চয়ই। ঠিক আছে, ইউসিবিএল কিভাবে এটা ট্রান্সফার করলো এত লক্ষ লক্ষ কোটি টাকা? আশা করি সরকার বিষয়টি আমলে নেবে। জনাব আব্দুল মান্নান, ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কি? এই যে এত লুটপাট, এত কিছু হলো, এটা কি হওয়া উচিত আর কেমন দেখতে চাই আমরা ভবিষ্যতের ব্যাংকিং, যদি বলেন। এই ব্যাপারে সময় যেহেতু নাই, আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, ব্যাংকিং তার নিজের জায়গায় নাই। একটা তো আপনার সুশাসনের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। আপনাকে সুশাসন ফিরিয়ে আনতে হবে এবং কঠোরভাবে ফিরিয়ে আনতে হবে। 95-এর দিকে আপনার ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস প্রোগ্রামের মাধ্যমে আমরা ক্লাসিফিকেশনের যে বিষয়গুলো যখন আসলো, দ্যাট ওয়াজ এ ভেরি বিগ স্টেপ ব্যাংকিং সেক্টরকে যথাযথ স্থানে আনার জন্য। যারা ভালো ব্যাংক তারা উঠে এসেছে, যে মন্দ ব্যাংকগুলো দাপট দেখাচ্ছিল তারা নিচের দিকে নেমে গেছে। কামরুজ্জামান ভাই খুব ভালো বলতে পারবেন। তো আমাদেরকে এখানে রিফর্মটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যদি বড় রকমের রিফর্ম হয়, আমাদের সমাজের মধ্যে সেই সংস্কারের প্রভাব পড়বে, আমাদের রাজনীতিতে সেই সংস্কারের প্রভাব পড়বে, আমাদের অর্থনীতিতে সেই সংস্কারের প্রভাব পড়বে, আমাদের কালচার যেটা সংস্কৃতি, এই শিক্ষা সংস্কৃতি, এই সমস্ত জায়গার মধ্যে এর প্রভাব পড়বে। সো আপনাকে এইখানে একটা সামগ্রিক সংস্কার দরকার। এখন আমি বলি যে একটা বড় ধরনের ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে। ব্যাংকিংয়ের জন্য টাকার যোগান দেয় যে মানুষেরা, তাদের কাছে কিন্তু বিনিয়োগ করা হয় না। বিনিয়োগ গিয়ে হয় কয়েকজন লোকের কাছে কনসেন্ট্রেটেড হয়। আপনি যদি দেখেন বাংলাদেশের, আমরা 80-20 বলি, বাংলাদেশের টোটাল যে ডিপোজিট, আমরা 1 মিনিট আলোচনার সময় পাবো, তার আপনার গিয়ে এই আপনার 80%ই ঢাকা এবং চট্টগ্রামে বিনিয়োগ হয়, সারা বাংলাদেশে মাত্র 20%। আমাদেরকে এটা উল্টিয়ে দিতে হবে।
সিম্পলি বাংলাদেশের যেখান থেকে যে ডিপোজিট নেওয়া হবে সেই এলাকার গরিব মানুষের জন্য আপনার যে যাদের সামান্য ছোট ছোট উদ্যোগ আছে সেই উদ্যোগগুলোকে উৎসাহিত করার জন্য আপনাকে ব্যাংকটাকে একটা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য আপনার তার একটা কি বল একটা অভিযান চালাতে হবে। ব্যাংকারদের মাইন্ডসেটটাকে আপনি শুধুমাত্র শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বাড়ানোর কাজে না গিয়ে সার্বজনীন কল্যাণের দিকে, সাধারণ মানুষের কল্যাণের জন্য ব্যাংকারদের মাইন্ডসেটটাকে রেডি করতে হবে এবং এই ব্যাংকের নিয়ন্ত্রণ এমনভাবে ব্যাংকের পরিচালন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে। এখন এই যে বলা হয় এটা মালিকানার কথা বলা হয়, অমুক মালিক তমুক মালিকের ব্যাংক, নো, ব্যাংকের মালিক হচ্ছে জনগণ এবং জনগণের কাছে জনগণের সম্পদ যাতে নাকি পুনর্বণ্টিত হয় নিশ্চিত করতে হবে। সেটা সোশ্যাল জাস্টিস ইন ব্যাংকিং সেক্টর, তার একটা ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি যে বাংলাদেশের ব্যাংকিং এবং ব্যাংকিং খাতের ভবিষ্যৎ ঠিক এমনই হোক যাতে দেশের সামগ্রিকভাবে জনগণ কল্যাণের মুখ দেখে, মানে উপকার পায়। তো দর্শক, আমরা টেবিল টকের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন, নিশ্চয়ই আজকের এই ব্যাংকিং খাতের যে নৈরাজ্য, লুটপাট এবং অর্থ পাচারের ঘটনা এই বিষয়ে শুনলেন। আমরা আশা করি যে এই আলোচনাগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমরা আশা করি পরবর্তীতে আবারও আমরা ব্যাংকিং খাতের এই যে লুটপাট এবং এর জন্য কী করণীয় এ সমস্ত নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা ভালো থাকুন। আজকের আলোচনা এই পর্যন্ত। খোদা হাফেজ।